হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ওই যে বলছিলাম পিপিলিকার পাখা ওরে মরিবার তরে, আমরা শুনেছি পড়েছি খুব পুরনো বাংলা প্রবাদ বাক্য, কিন্তু এইভাবে যে পিপিলিকার পাখা উঠতে পারে, মরার সময় ঘনিয়ে আসতে পারে, সেটা প্রতিবেশী দেশ বাংলাদেশকে না দেখলে বুঝতেই পারতাম না, জানতেও পারতাম না। কারণ আমাদের একটা শ্রেণী দীর্ঘদিন ধরে বুঝিয়ে এসেছে, আচ্ছা বাংলা ভাষার ধারক বাহক নাকি একমাত্র বাংলাদেশ, যেখানে বাংলা ভাষাটা চলই নেই। আধা লোক সেখানে বাংলা ভাষায় কথা বলে না, লোকে একে অপরকে বাবু দিদি দাদা সম্বোধন না করে বলে জি। জিটা বাংলা ভাষা কবে থেকে হলো? বাংলা ভাষায় আমরা কথা বলি, ভারতীয় বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের বাঙালিরা নয়। তাদের প্রত্যেক ক্ষেত্রে নতুন নতুন ভাষা এসেছে, বাংলা ভাষা থেকে তারা দূরে সরে গেছে বহুদিন। আমরা বলি স্নান করা বা আরো কলোকিয়াল কথ্য ভাষায় চান করা, আর তারা বলেন গোসল করা। এরকম হাজার একটা উদাহরণ রয়েছে, আমি প্রতিদিন আপনাদের দিতে পারি। মুশকিল হচ্ছে এই যে শ্রেণীটা যারা চিরকাল বুঝিয়ে এসেছে বাংলাদেশ কত বড় সেন্টিমেন্ট, আবেগ, কত কিছুর জায়গা, ভালোবাসার জায়গা, তারা সমস্ত আবেগ, ভালোবাসা, ভালো ভাষা সবকিছু মনে রাখতে পেরেছেন, বাংলা ভাষা মনে রাখতে পেরেছেন, বাংলাদেশে ছেড়ে আসা জমি জমা পুকুর সব মনে রাখতে পেরেছেন। শুধুমাত্র সে দেশ থেকে কেন চলে আসতে হলো রাতের অন্ধকারে, নিজের সম্পত্তি, জমি বাড়ি, পুকুর, দালান, মন্দির সব ছেড়ে, সেটা তারা মনে রাখতে চাননি। কারণ এর প্রান্তের এ রাজ্যের তৎকালীন শাসক দল সিপিএম দায়িত্ব নিয়ে তাদেরকে সেই কথাগুলো ভুলিয়ে দিয়েছে, তাদেরকে ছদ্ম আরেকটা ভণ্ডামির ভাষা শিখিয়েছে, সেকুলার হওয়ার ভাষা শিখিয়েছে। আসলে সবটাই ভণ্ডামো। অন্য ক্ষেত্রে, নিজের দেশের ক্ষেত্রে এক পলিসি, অন্য দেশের ক্ষেত্রে অন্য পলিসি, অদ্ভুত দ্বিচারিতা। আর সেই বাংলাদেশ এখন কড়ায় গন্ডায় তার হিসেব নিকেশ করে দিচ্ছে। এতদিন ধরে যে আবেগের কথা বলা হয়েছিল, সেই বাংলাদেশের কাছে সেই আবেগের কোনো রকমের কোনো দাম নেই। উল্টে তারা এখন ছুটছে পাকিস্তানের দিকে। পূর্ব পাকিস্তান, পূর্ব আফগানিস্তান, এই দুটো মিলেমিশে বাংলাদেশ এই মুহূর্তে হয়ে গেছে পূর্ব পাক ঘানিস্তান। পূর্ব পাক ঘানিস্তান হয়ে গেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো এই পূর্ব পাক ঘানিস্তান দেশের কি ইচ্ছে, কি স্বপ্ন? তাদের স্বপ্ন তারা 7 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতটা পুরোটা দখল করে নেবে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, আর মোটামুটি সব মাসখানেক সময় পেলে পুরো ভারতটাই দখল করে নেবে। হাস্যকর। ততদিক হাস্যকর হচ্ছে প্রাক্তন সেনা কর্তারা, সেনা আধিকারিকরা যখন কাঁপতে কাঁপতে, নড়তে নড়তে, তোতলাতে তোতলাতে, ফোকলা দাঁতে এই কথাগুলো বলছে সেই সেনা চাচারা, তখন আরো বেশি হাস্যকর লাগে। যে দেশটা নিজে খেতে পায় না, সামান্য পেঁয়াজ থেকে চাল থেকে পর্যন্ত ভারত থেকে যায়, নিজেদের দম নেই দেশে এইটুকু ফসল ফলানোর, পেঁয়াজ ফলানোর, চাল ফলানোর, ধান ফলানোর, সেখান থেকে চাল বানানোর, এইটুকু যে দেশটার এতদিন পর্যন্ত ক্ষমতায় কুলোয়নি, তারা নাকি 7 দিনে 7 সিস্টার, 4 দিনে কলকাতা, আর মাসখানেকের মধ্যে ভারতটাই দখল করে নেবে। হাস্যকর এই কথাগুলো শুনছিলাম আমরা, এবং সেই হাস্যকর কথাগুলো শুনতে শুনতে আজকে আরো একটা হাস্যকর কথা যোগ হলো। অলি আহমেদ বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনা আধিকারিক। আমি জানি না জেনারা নিজে থেকে সত্যি সত্যি বলছে, মাথাগুলো প্রত্যেকের খারাপ হয়ে গেছে, চিকিৎসা করিয়ে কলকাতায় আসছে, চিকিৎসা করাচ্ছে, সুস্থ সবল হয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে, আর ফিরে গিয়ে বলছে এই ভারতকে আমরা দেখে নেব, আমরা 4 দিনে কলকাতা দখল করব, 7 দিনে 7 সিস্টার দখল করব। কি করা উচিত এদেরকে আমার জানতে খুব ইচ্ছে করে। এবং আবার যখন ভারতে ঢুকবে চিকিৎসা করাতে, জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা, হাঁপানি, পেটের ব্যামো, মাথার ব্যথা, সবকিছু নিয়ে যখন আবারও ঢুকবে ভারতে, তখন এদের সঙ্গে ঠিক কি করা উচিত? কোথাও কি সীমান্তে সীমান্তে এদের ছবিগুলো দিয়ে পোস্টার সাঁটিয়ে দেওয়া উচিত? আমি জানি না কি করা উচিত এদের সঙ্গে, এই সমস্ত লোকজনের সঙ্গে, এই সমস্ত অবসরপ্রাপ্ত চাচাদের সঙ্গে কি করা উচিত। আজ অলি আহমেদ অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক,
তিনি আরো বড় কথা বলে বসলেন। এতদিন ছিল 7 দিনে 7 সিস্টার, 4 দিনে কলকাতা, আর এবার আরো বড় বাতেলাবাজি, পরমাণু বোমা নাকি ছোড়া হবে। অনেকেই বলেন আমাদের এপার বাংলার কিছু, আমাদের ভারতের কিছু, পশ্চিমবঙ্গের কিছু, ওই যে বললাম ভণ্ড সেকুলার সেজে থাকা মুখোশের আড়ালে কিছু মানুষজন ঘাপটি মেরে বসে থাকে। যখন রিপাবলিক বাংলা খবরগুলো দেখায় তখনই তারা ময়দানে নামে, না না বাংলাদেশে এসব কিছু হচ্ছেই না। কেউ বাংলাদেশ চলে যায়, কেউ বাংলাদেশের লোকজনের সঙ্গে যোগাযোগ করে, কেউ বাংলাদেশের প্রতিবেদনের লিঙ্ক পোস্ট করে বলে যে ওখানে দেশে যে খবর দেখাচ্ছে সেটাই আসল খবর। এতটাই ভণ্ড এরা। আসলে এরা প্রত্যেকে জামাতের দালালি করছে এদেশে থেকে পড়ে খেয়ে। তাই তাদের জন্য জবাব এবং বাংলাদেশের লোকেদের জন্য জবাব, কারণ রিপাবলিক বাংলা হাওয়ায় হাওয়ায় কিছু কথা বলে না। যেমন এই অলি আহমেদের বক্তব্য, এমনি বলতেই পারতাম, কিন্তু বলছি না, বক্তব্য শোনাচ্ছি, শুনুন, আপনারাও শুনুন, কান খুলে শুনে নিন কি বক্তব্য রেখেছেন। আমি বলি ভিখিরির আস্ফালন, যারা খেতে পায় না, পড়তে পায় না, যাদের দেশে ডাক্তার বদ্যি নেই, এদেশে এসে কলকাতায় এসে চিকিৎসা নিতে হয়, তাদের এই ধরনের ফাঁপা আস্ফালনকে আমার মনে হয় ভিখিরির আস্ফালন। তো আরেক ভিখিরির আস্ফালন শোনা যাক আজ সোজাসুজি স্বর্ণালীতে, দেখুন। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। দেখুন, সাথে বলি না ভিখারি, সব ক্ষেত্রে ভিখারি। খাওয়া দাওয়া, পড়া, থাকা, তাদের প্রতিদিনের কাপড় জামা সবকিছুর জন্য ভারতের উপর নির্ভরশীলতা। এমনকি পরমাণু অস্ত্র মারবে কোন দেশে সেটাও নাকি অন্যের উপর নির্ভরশীলতা। অন্যের কাছে গিয়ে, অন্য কোনো দেশের কাছে গিয়ে ভিক্ষে করে চেয়ে আনবে, আমাদের দুখানা পরমাণু অস্ত্র দেবে, ভারতকে একটুখানি ভারতে মারবো ছুড়ে। মানে প্রত্যেক দিক থেকে ভিখিরি বৃত্তি স্পষ্ট হচ্ছে সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দেশ দেবে? ভিক্ষে করতে তো যাবে বাংলাদেশ, কিন্তু ভিক্ষেতে পরমাণু অস্ত্র দেবে কোন দেশ? চলুন দেখা যাক, খুব সংক্ষেপে দেখি একবার যে সত্যি সত্যি পরমাণু অস্ত্রের নিরিখে কে কোথায় দাঁড়িয়েছে এই মুহূর্তে, আর বাংলাদেশের বন্ধুর তালিকায় সত্যি কজন রয়েছে বা আদেও কেউ আছে কি? ভারতের সঙ্গে শত্রুতা নেওয়ার দম, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ক্ষমতা আদেও এই তালিকার মধ্যে কারোর আছে কি? চলুন দেখা যাক। শুরুতে দেখাই এই মুহূর্তে যেগুলো যে মিথ্যে ফাঁপা আস্ফালন করছে বাংলাদেশ, তার আসল ছবিটা কি, কোন দেশের কাছে কতগুলো পরমাণু বোমা আছে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসছি রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে পরমাণুর সংখ্যা রয়েছে, পরমাণু অস্ত্রের সংখ্যা রয়েছে 4380টা। 4380 পরমাণু অস্ত্র রয়েছে, পরমাণু বোমা রয়েছে রাশিয়ার কাছে। নেক্সট, রাশিয়ার পর রয়েছে আমেরিকা। খুব তাড়াতাড়ি আমি পরিসংখ্যানগুলো দেখাবো, আমি সেই মতো এবার টিমকে বলবো খুব তাড়াতাড়ি পরিসংখ্যানগুলো দেখাতে। আমেরিকার কাছে পরমাণু বোমার সংখ্যা কম, রাশিয়ার থেকে কম, 3700-র কাছাকাছি। নেক্সট, আমেরিকার পর চীন। চীন রয়েছে তারপরেই, মাত্র আপনারা দেখতে পাচ্ছেন 500খানা, অনেকটা কম, রাশিয়ার থেকেও কম, আমেরিকার থেকেও কম, মাত্র 500খানা পরমাণু অস্ত্র রয়েছে, পরমাণু বোমা রয়েছে চীনের কাছে। নেক্সট হচ্ছে ফ্রান্স। এইসবের থেকে অনেকটাই দূরত্বে থাকতে ভালোবাসছে ফ্রান্স। ফ্রান্সের কাছে মাত্র 290খানা পরমাণু অস্ত্র, যে ফ্রান্স কোনোভাবেই ভারতের সঙ্গে শত্রুতা দূর পর্যন্ত করার কথা ভাবছে না। ব্রিটেনের কাছে আসছি। নেক্সট, ব্রিটেনের কাছে রয়েছে 225খানা, ফ্রান্সের থেকেও কম ব্রিটেনের কাছে। যে চীন ছিল পরম বন্ধু, সেই চীনের পরমাণু সংখ্যা তো আমি আগেই দেখালাম। এবার চলে আসে নেক্সট, ভারতের কাছে 172খানা পরমাণু বোমা রয়েছে। আর সবার শেষে লাস্ট যে পয়েন্ট আসছে তা হচ্ছে পাকিস্তান। এরপর নিশ্চয়ই পাকিস্তানের কথা আসবে। পাকিস্তানের কাছে রয়েছে 170খানা। যদিও পাকিস্তানের কাছে এই 170খানা পরমাণুর অস্ত্র, সেই পরমাণু অস্ত্রের অংশীদারি তারা বাংলাদেশের সঙ্গে করবে কিনা এই বিষয়টা আমি পরে একটু হলেও স্পষ্ট করছি। ইসরায়েলের কাছে আসি। ইসরায়েলের কাছে রয়েছে মাত্র 90খানা। তাতেই দেখতে পাচ্ছেন মাত্র 90খানা পরমাণু অস্ত্রতেই ইসরায়েল প্যালেস্তাইনের কি হাল করেছে।
এবং এরপর উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, অন্যতম ভয়ঙ্কর যে রাষ্ট্রের কথা বলা হয়, যারা এই আক্রমণাত্মক জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে এবং সারাক্ষণ এইসব নিয়ে তদারকি করছে, তাদের কাছে রয়েছে 50টা পরমাণু বোমা। এবং এরপর লাস্ট শেষ নাম্বারে, যদিও তালিকার আরও অনেকে রয়েছে, 50-এর পর অনেকের সংখ্যা রয়েছে, আমি অত লম্বা তালিকা বাড়ালাম না, সরাসরি চলে আসছি বাংলাদেশ। বিক্রির আস্ফালন করছে যারা, ফাঁপা আওয়াজ, পরমাণু বোমা কটা রয়েছে? জিরো, একটাও নেই। প্রশ্ন হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে, কিসের দমে, কিসের জোরে বাংলাদেশ বলতে পারছে যে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, বন্ধু রাষ্ট্র আছে, তারা পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে? আজকে সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি সেই ইকুয়েশনগুলো তৈরি করবো। আপনারা জানেন যে মায়ানমার নিয়ে ইতিমধ্যেই বৈঠক চলছে এবং সেই বৈঠকে না তো বাংলাদেশ ইস্যু, না তো বাংলাদেশকে সঙ্গে রাখা, কোনো কিছুর ক্ষেত্রেই চীন একটুও কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। কারণ চীন এই মুহূর্তে পাশে চাইছে ভারতকে। আমেরিকায় পালাবদল হয়েছে, আর এদিক থেকে চীন চাইছে ভারতকে পাশে। চীন ভারত পাশাপাশি আসাতেই চীনের সমস্ত রকমের সাহায্যের রাস্তা বাংলাদেশের কাছে বন্ধ হওয়ার জোগাড়। আর অন্যদিকে রইল পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের একটা বক্তব্য সাম্প্রতিক সময় আমরা শুনেছিলাম যে বাংলাদেশকে নাকি পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে বাংলাদেশ। যা শুনে বাংলাদেশের 8 থেকে 80 সবাই খুব উৎফুল্ল হয়ে গিয়েছিল। এই তো পাকিস্তান আমাদের পাশে আছে, পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে, পাকিস্তানের কাছে আমরা হাত জোর করে ভিক্ষে চাইবো, আমাদেরকে 2-3টে পরমাণু অস্ত্র দাও, আমরা ভারতের ওপর ফেলি, নিজেদের শক্তি জাহির করতে হবে। তারপর কি হবে আমরা জানি না, কিন্তু পাকিস্তানের ওপর এই বন্ধুত্ব, আশা, ভরসা হচ্ছে কোন জায়গা থেকে? কারণ বেশ কিছু ক্ষেত্রে এমন কিছু বক্তব্য, সে বক্তব্য শোনাচ্ছি আমি। পাকিস্তান এক মূর্খ দেশ, বাংলাদেশ আরো মূর্খ। পাকিস্তান নিজে জানে না যে কোন জায়গা থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে। ভারতের সামান্য অঙ্গুলি হিলনে কি অবস্থার মধ্যে রয়েছে এই মুহূর্তে পাকিস্তান, কিন্তু সেটা বোঝার আগে আমি দেখাই যে কয়েকদিন আগে পাকিস্তান এই পরমাণু অস্ত্র নিয়ে বাংলাদেশকে কিরকম সাহায্যের আশ্বাস দিয়েছিল। আপনি দেখবেন, শুনবেন, আর তারপর আমাকে বলবেন যে স্বর্ণালী, পাকিস্তান তো বাংলাদেশকে পরমাণু অস্ত্র দেবে। কিন্তু তারপর আমার কাছে রয়েছে বাকি খবর। আগে শুনে নিন, এতদিন পর্যন্ত বাংলাদেশকে পাকিস্তান কি বুঝিয়েছে, আর অশিক্ষিত বাংলাদেশ মাদ্রাসা ছাপ তারাও বা কি বুঝেছে। আগে দেখে নিন যে কি ধরনের আশ্বাস পাকিস্তান দিয়ে রেখেছিল এতদিন ধরে বাংলাদেশকে। দেখুন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। পাকিস্তান এক অতি চালাক রাষ্ট্র। পাকিস্তান এই সমস্ত বলে বাংলাদেশকে ভরকেছে এবং বুঝিয়েছে যে বাংলাদেশের দিকে কেউ আঁখ উঠিয়ে তাকালে, মানে চোখ উঠিয়ে তাকালে, তার নাকি অবস্থা খারাপ করে দেবে পাকিস্তান। পাকিস্তানের কাছে যা আছে বাংলাদেশের কাছেও তাই আছে। পাকিস্তানের সমস্ত অস্ত্র নাকি বাংলাদেশের জন্য মজুত রয়েছে। পাকিস্তান এগুলোকে বুঝিয়েছে, বাংলাদেশ এগুলোকে বুঝেছে, আর সেগুলোকে বুঝে বিশ্বাস করেছে। এবার আপনাদের সোজাসুজি স্বর্ণালীতে যেটা বলছিলাম যে মারাত্মক তথ্য, মারাত্মক খবর দিচ্ছি, সেই মারাত্মক খবরের দিকে নজর রাখুন। আজকের সব থেকে বড় ব্রেকিং নিউজ কি জানেন? পাকিস্তানের নিজেদের অবস্থা ঠিক নেই, তাদের থেকে পরমাণু অস্ত্র পায় বলে যে আশা করছে বাংলাদেশ। জেনে রাখুন, পারমাণবিক অস্ত্র পেতে চীনের কাছে হাত পাচ্ছে ইসলামাবাদ। আবার তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা। পাকিস্তানের হাত ধরতে চায় ইউনূস। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ওপরে নিষেধাজ্ঞা জারি করে দিল আমেরিকা। অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে সক্রিয় করতে পারবে না পাকিস্তান, ব্যালিস্টিক মিসাইল ছাড়তে পারবে না পাকিস্তান, সমস্ত ব্যালিস্টিক মিসাইলকে নিষ্ক্রিয় করতে হবে পাকিস্তানকে, আমেরিকার কড়া নির্দেশ। এবং এই ঘটনার পরপরই চলে আসছে সামনে যে তথ্যগুলো। কেন, কিভাবে এই ঘটনা ঘটে গেল, কার অঙ্গুলি হিলনে আমেরিকা হঠাৎ করে রাতারাতি এত বড় নিষেধাজ্ঞা চাপিয়ে দিল? পাকিস্তানের কোনো দিকে যাওয়ার জায়গা থাকলো না, না লেফট, না রাইট, না সেন্টার।
পাকিস্তানকে চারদিক থেকে ঘিরে ফেলা হলো এবং পাকিস্তানের যে এতদিনের ক্ষমতা, যার আস্ফালন, সেটা শুরুতেই কাঁচি দিয়ে কেটে দেওয়া হলো। পাকিস্তানকে জোর ধাক্কা আমেরিকার। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের ওপরে নিষেধাজ্ঞা, অর্থাৎ দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইলগুলো অনেক দূর দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে, এক দেশ থেকে অন্য দেশে ছোড়া যায়, সেই সমস্ত ব্যালিস্টিক মিসাইলের ওপরে নিষেধাজ্ঞা জারি করলো ওয়াশিংটন। আগেই বলেছিলাম খেলা অনেক বাকি আছে, পিকচার তো শুরু হওয়াই নেই। আমরা বলি এটা তো ব্যাস ট্রেলার ছিল, টিজার ছিল। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাকিস্তানের মিসাইল প্রযুক্তির দেখভালের দায়িত্ব থাকা সরকারি প্রতিরক্ষা সংস্থার ওপর। মানে যেখান থেকে মিসাইল প্রোগ্রামিং হচ্ছে, প্রযুক্তি তৈরি হচ্ছে, সেই প্রযুক্তি প্রোগ্রামিং এর ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে শুরুতেই তা নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোকে সমস্ত বানচাল করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। এবং এই মিসাইল প্রযুক্তির দেখভালের দায়িত্ব থাকা সরকারি প্রতিরক্ষা সংস্থা, তার ওপর নিষেধাজ্ঞা জারি করলো ওয়াশিংটন। এটা তো হওয়ারই ছিল। এছাড়াও আরো 3 সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। এই 3 সংস্থা যারা নাকি সরকারের থেকে বা না থেকেও তারা বিভিন্নভাবে মিসাইল তৈরি করছিল পাকিস্তানে, যারা মিসাইল তৈরিতে পাকিস্তানকে সাহায্য করছিল এবং অনেকে দেশের বাইরে থেকেও পাকিস্তানকে সাহায্য করছিল, সেরকম 3-3টে সংস্থার উপরেই নিষেধাজ্ঞা জারি করা হলো। তার মধ্যে রয়েছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, যারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিল এতদিন ধরে। রয়েছে অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল, আরও একটা কোম্পানি, এবং রয়েছে লাস্ট আরও একটা কোম্পানি আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড। নামগুলো বলে দিলাম, এবার বাকিটা নিজেরা পড়াশোনা করে হোমওয়ার্ক করে দেখে নিন। যদি বাংলাদেশের লোকজনেরা এতটাই অশিক্ষিত, এই বিষয়ে রিসার্চ করতে পারবেন, এটাও আমাকেই করে দিতে হবে। এছাড়াও রয়েছে রক সাইট এন্টারপ্রাইজ বলে একটি সংস্থা, এরা পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরঞ্জাম সরবরাহ করত। কোনো সংস্থা ক্ষেপণাস্ত্র সরঞ্জাম সরবরাহ করত, কোনো সংস্থা প্রযুক্তিটা তৈরি করত, কোনো সংস্থা পুরো প্রোগ্রামিংয়ের দায়িত্ব ছিল। ধরে ধরে সবকটা সংস্থাকে বানচাল করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে ওয়াশিংটন। সবকটা সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, আর কেউ কোনো কাজ করবে না, সবটাই বেআইনি। ব্যালিস্টিক মিসাইলের কাজ, প্রোগ্রামিং বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান। শুরুতেই বলছিলাম যে খেলা সবে শুরু। যে সর্বনাশের রাস্তায় এগোচ্ছে বাংলাদেশ, তাতে পাকিস্তান তো দূর কি বাত, কোনো দেশের সাহায্যই তারা পাবে না। পাকিস্তান সংস্থাগুলির মার্কিন সম্পত্তি, শুনুন, আরো বাকি আছে। পাকিস্তান সংস্থাগুলির মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ওয়াশিংটন। অর্থাৎ তাদের যে মার্কিন সম্পত্তি রয়েছে ডলারে, সেগুলো পর্যন্ত বাজেয়াপ্ত করতে চলেছে ওয়াশিংটন। আমেরিকানরা, কোন আমেরিকান কোম্পানি তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। আমি জানি না যে এরপর আর সত্যি কি বাকি থাকে। বাংলাদেশ যদি এখনো পর্যন্ত চূড়ান্ত অশিক্ষায় মুখ গুঁজে কাঁটা খায়, তাহলে তার দায় ভারত অন্তত নেবে না। এখনো যদি বুঝতে না পারে যে কোন দিকে হাওয়া বইছে, তাহলে সর্বনাশ বাংলাদেশের। একটা হাত আগেই কাটা গেছে, চীন সব দিক থেকে দূরত্ব বজায় রাখছে, আর পাকিস্তান তার তো ডানাপালাও ছাঁটা হয়ে গেল। এবার সময়ের অপেক্ষা, দেখার বাকি যে বাংলাদেশের এই বাদরামো, বেইমানি, নেমোখারামির জবাব ভারত কিভাবে দেয়। একটা ছোট্ট মন্তব্যের পর ফিরে আসছি। দুইটা আলুর দাম দেই তো, দুইটা আলু 24 টাকা আছে না, আটকে লাগলে দেই তো, খুলো তো, দুইটা আলু 24 টাকা আছে না। হাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে আলো জ্বলবে না বলে 4 ঘন্টায় কলকাতা দখল করব। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে, দুইটা আলুর দাম কত? 24 টাকা আছে, 20 টাকা হয় নাই না।
কেজি কত কইলা 120। আলুর দাম কত? 24 টাকা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নেব। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন 1971-এর যোদ্ধা, নৌবাহিনীতে ছিলেন বিমল কুমার চন্দ আমার সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন সাংবাদিক রক্তিম দাস। আর স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনজনের কাছে আমি আসবো, তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। তবে তার আগে যে ছবিগুলো, যে বিষয়গুলো না দেখালেই নয়, যে স্পষ্ট করলেই নয়, তা হচ্ছে বাংলাদেশ যেখানে সত্যি সত্যি একদিকে এই মিথ্যে আস্ফালন করছে, ফাঁপা আস্ফালন করছে, শূন্য কলসির আওয়াজ বেশি আমি বলি, আর ভিখারির আস্ফালন বলছি, কারণ যাদেরকে প্রত্যেক ক্ষেত্রে ভিক্ষে করে দেশ চালাতে হচ্ছে, খুন্নিবৃত্তি নিবারণ করতে হচ্ছে, তাদেরকে পরমাণু বোমা কোথায় কোন দেশে ফেলবে তার জন্য সেই পরমাণু বোমাটাও অন্যের দেশ থেকে ভিক্ষে করে চেয়ে আনতে হচ্ছে, এবং এমন দেশ থেকে চেয়ে আনতে হচ্ছে যে দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আমেরিকা, কারণ ভারত চায় না। তাই এর থেকে বড় কিছু বোঝানোর জন্য আলাদা করে বাংলাদেশকে দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশ এতটাই অশিক্ষিত জায়গায় ক্রমশ নিজেদেরকে নিয়ে যাচ্ছে, তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না। দেখুন, একটা ছোট্ট ছবি দেখাই, গতকাল থেকে ভাইরাল হয়েছে। যশোর, বাংলাদেশের যশোরে, সেখানে জামিয়া মিলিয়া মাদ্রাসা, যশোরের জামিয়া মিলিয়া মাদ্রাসার ছবি দেখাবো এই মুহূর্তে। সে জামিয়া মিলিয়া মাদ্রাসা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে নাকি এই মাদ্রাসার নাকি বার্ষিক অনুষ্ঠান, যদিও চাপে পড়ে এ ধরনের প্রতিবেদন করেছে আমি জানি না, যে বার্ষিক অনুষ্ঠান নাকি সত্যি সত্যি কোনো প্রশিক্ষণ শিবির ছিল যে জামিয়া মিলিয়া মাদ্রাসা স্টুডেন্টদেরকে শেখানোর জন্য, অথচ তারা বলছেন নাকি আসলে নাটক দেখানো হচ্ছিল, একটা থিয়েটার করা হচ্ছিল। এবং সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের ওপরে, সেখানে তালিবানি কায়দায় মুখ ঢেকে অস্ত্র নিয়ে দুজন দাঁড়িয়ে আছে, আরও একজন মঞ্চে উঠে বক্তব্য রাখছে, তাও আরবি ভাষায়, যে ভাষায় বাংলাদেশের মানুষজন কথা বলে না। এখনো সমীক্ষা করলে, রেকি করলে দেখতে পাওয়া যায় বাংলাদেশের 90% মানুষ হয়তো আরবি ভাষা জানেই না, তারা বাংলা ভাষাতেই কথা বলে। হতে পারে তাদের বাংলা ভাষার মধ্যে অনেক কিছু অবিশুদ্ধি ঢুকেছে, কিন্তু তারপরও তারা বাংলা ভাষাতে কথা বলে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই একটা শ্রেণীর মানুষ কোমর বেঁধে নেমেছেন যে না না না, এটা তো শুধুমাত্র একটা স্কুলের একটা সামান্যতম বিষয়, কোনো স্কুলের একটা সামান্যতম প্রোগ্রাম। আরে কোনো স্কুলের প্রোগ্রামে কেউ তালিবানি প্রশিক্ষণ দেখায়? কোনো মাদ্রাসার অনুষ্ঠানে তালিবানি প্রশিক্ষণ কেউ দেখায়? তালিবানদের কিভাবে উদ্বুদ্ধ করা হয়, তালিবানদের কিভাবে শিক্ষা দেওয়া হয়, তালিবানরা কিভাবে দাঁড়িয়ে থাকে বন্দুক নিয়ে, এগুলো কেউ দেখায়? আসলে বাংলাদেশ, ওই যে বললাম, একটা জঙ্গি স্থান হতে চলেছে। আসলে বাংলাদেশ একটা পূর্ব ঘানিস্তান হতে চলেছে, পূর্ব পাকিস্তান প্লাস পূর্ব আফগানিস্তান। বাংলাদেশ হতে চলেছে পূর্ব ঘানিস্তান। আমি জানি না যে শেষ কোথায়, কিন্তু যাদের ভরসায় বাংলাদেশ এত লাফাচ্ছে তাদের পরিণতিটাও যে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি, আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায়। তথাগতবাবুর কাছে শুরুতে আসবো। তথাগতবাবু, যে ছবিগুলো গতকাল থেকে দেখছি আমরা, এই ছবিগুলো দেখার পর খুব অদ্ভুত রকমভাবে আমাদের দেশের বেশ কিছু মানুষজন যারা বিভিন্ন সময়তে বাংলাদেশের সব কিছু মনে রেখেছেন, আবেগের জায়গায় বাংলাদেশকে রেখেছিলেন, এবং যারা মনে করেন যে বাংলা ভাষাটা নাকি একমাত্র বাংলাদেশেরই সম্পত্তি, আমাদের সেই জন্য বাংলাদেশের দিকে হাপিত্তাস করে বসে থাকা উচিত, যেখানে তারা বাংলা ভাষার জলাঞ্জলি বহু আগে দিয়েছে। এবং তারা বলতে শুরু করেছে যে এটা তো একটা মাদ্রাসার অনুষ্ঠান, একটা থিয়েটার, একটা ড্রামা। কোনো মাদ্রাসার অনুষ্ঠান, মাদ্রাসার থিয়েটারে মঞ্চের ওপরে তালিবানি প্রশিক্ষণ দেখানো যায় কি? দেশটা যে পূর্ব পাক ঘানিস্তান হচ্ছে, এই নিয়ে এখনো কোনো সন্দেহের অবকাশ রয়েছে? আমাদের দেশের সোকল্ড কিছু ছদ্ম সেকুলার, ভণ্ড সেকুলার বাদ দিয়ে গোটা বিশ্বের কাছে কিন্তু আর কোথাও কোনো কনফিউশন নেই যে বাংলাদেশ আসলে পূর্ব পাকিস্তান, পূর্ব আফগানিস্তানের দিকেই এগিয়ে চলছে একটু একটু করে। কি বলবেন? বাংলাদেশের বাজারের কি অবস্থা সেটা তো একটুখানি আগে তোমরাই দেখালে। আজকে বাংলাদেশের একজন মন্ত্রী কাঁচু মাচু মুখ করে ঘোষণা করেছেন যে ভারত থেকে আলু আমদানি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে এই বাংলাদেশ যে পাকিস্তানের ভরসায় লম্বা চড়া কথা বলছে, এই পাকিস্তানের কি অবস্থা? তুমি পাকিস্তানের অবস্থা খুব সবিস্তারে জানিয়েছো যে আমেরিকা কি করেছে, এবং জবে থেকে ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়েছিল সেটা প্রকাশ হয়েছে, তবে থেকে আমেরিকা পাকিস্তানকে অসম্ভব সন্দেহের চোখে দেখে। এবং একজন আমেরিকান মন্ত্রী আর্মস্ট্রং বলে,
তিনি পাকিস্তানকে ভয় দেখিয়েছিলেন যে উই শ্যাল বম্ব ইউ ব্যাক টু স্টোন এজ। এই যখন পাকিস্তানের অবস্থা, তখন সেই পাকিস্তানের উপর ভরসা করছে বাংলাদেশ, যে পাকিস্তান 2000 মাইল দূরে, মাঝখানে ভারত রয়েছে, তাকে পুরো ভারতের উপর দ্বীপ অঞ্চলটা ঘুরে এখানে আসতে হবে। সেই ভরসায় বাংলাদেশ দেই করে লুঙ্গি তুলে নাচছে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। এবার বাংলাদেশের অবস্থায় আসি। বাংলাদেশের তো উন্মাদ অবস্থা। বাংলাদেশের খাদ্যদ্রব্যের দাম, অন্য সমস্ত জিনিসের দাম আকাশ খুঁড়ে উঠে যাচ্ছে। বাংলাদেশে বিদ্যুতের অবস্থা খারাপ, এবং তার ফলে বাংলাদেশে বস্ত্রশিল্প, যেটা বাংলাদেশের প্রধান বিদেশি মুদ্রা অর্জনের জায়গা ছিল, সেই বস্ত্রশিল্প খাবি খাচ্ছে। তো বাংলাদেশ কিসের ভরসা এগুলো করছে? এই লম্বা চড়া কথাগুলো বলছে, কলকাতা দখল করে নেবো 4 দিনে, 7 সিস্টার দখল করে নেবো 6 দিনে, দিল্লি দখল করে নেবো 15 দিনে, ইত্যাদি। কিসের ভরসা এগুলো বলছে? এগুলো আর কিছু না, একটা হচ্ছে ইসলামী আবেগ, যে পুরো ইসলামী উম্মা ওদের ওপরে ঝাঁপিয়ে পড়বে। হায়, বাংলাদেশের নিজেদের মাটিতেই বিশ্ব ইজতেমা দিবসে টঙ্গীর ময়দানে দুদল ইসলামী নিজেদের মধ্যে মারামারি করে 3 জন ওপারে চলে গিয়েছে। তারা 72টা হুরের জন্য বসে আছে। তারা কারা? দুদলই ইসলামী। অথচ তারা অপেক্ষা করে আছে কবে ইসলামী পাকিস্তান এসে তাদের বাঁচাবে। হায়, সারা পৃথিবীতে যত লড়াই হচ্ছে আজকে, তার বেশিরভাগই ইসলাম বনাম ইসলাম। ইয়েমেনে হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, যত জায়গায় এরকম লড়াই হচ্ছে, বেশিরভাগই ইসলাম বনাম ইসলাম। তো কিসের ভরসায় এরা আছে? কিসের ভরসায় আপনি বলছেন? কিসের ভরসায় ভারত দখল করার কথা বলছে? আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। এই যে 4 দিনে কলকাতা, 7 দিনে 7 সিস্টার, আর এখন বলছে নাকি ভারতের উপরে পরমাণু বোমা ফেলে দেবো, তাও পাকিস্তান থেকে ভিক্ষা করে নিয়ে এসে, যে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। কিসের ভরসায় আপনারা প্রশ্ন করছেন? কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, যে কিসের ভরসায় তারা বলছেন? মনে হয় উত্তরটা বোধহয় আমাদের রাজ্যেই রয়েছে। আমার মনে হয় ববি হাকিমদের ভরসায় বলছেন। এই ফিরহাদ হাকিম, ববি হাকিম, তোহা সিদ্দিকীদের ভরসায় তারা কথাগুলো বলছেন। তারা জানেন যে এদেশে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের সম মানসিকতার লোকজনেরা গিজগিজ করছে এপার বাংলায়। আমি দুটো বক্তব্য আপনাকে শোনাবো। একটা একদম নতুন, কিছুক্ষণ আগে এসেছে। ববি হাকিমের এর আগে বক্তব্য, কিভাবে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে এবং সংখ্যাগুরুর ওপরও সংখ্যাগুরু হয়ে যাবে, যদিও আজকে তিনি বলেছেন যে তিনি আসলে শিক্ষিত হওয়ার কথা বলছেন। আর দ্বিতীয়ত হচ্ছে, তাকে সমর্থন করে এতদিন বাদে ময়দানে নেমেছেন আজকে তোহা সিদ্দিকী। তিনি বলছেন, কি বলছেন আমি আর বলবো না, আপনি একবার শুনুন। শোনার পর আমি প্রশ্নটা আপনাকেই রাখবো, যে এই সাপোর্টগুলো কি মনে হচ্ছে না যে বাংলাদেশের এই সমস্ত উগ্র মৌলবাদীদের অক্সিজেন যোগাচ্ছে, যে ভারত সম্পর্কে যা খুশি তাই বলার জন্য? কারণ ভারতে বসে যারা এই ধরনের কথাগুলো বলছে, সেগুলো কোথাও তাদেরকে কোথাও মদত দিচ্ছে, প্রত্যক্ষ হোক বা পরোক্ষে হোক। একবার শোনাই, একবার প্লিজ আপনারাও শুনে নিন যারা স্টুডিওতে আছেন, ববি হাকিমের বক্তব্য এবং আজকে কিছুক্ষণ আগে আসা তোহা সিদ্দিকীর বক্তব্য। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে, কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে। যে ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোনো রকমের তাকে স্টাম্প ফেস্টাম্প দিয়ে দিই, মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে দিই, কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে, 18 মিনিট বক্তব্য রেখেছে। 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি। যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2 করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানদের ছেলেদের কথা যদি না বলবে, তাহলে কি চাইছে? তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানদের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠতো না।
প্রথমত কি বলবেন এর সঙ্গে শিক্ষার কি সম্পর্ক? কেউ বলছে এখানে আমরা সংখ্যাগুরু লঘু থাকবো না, সংখ্যাগুরুর ওপরও সংখ্যাগুরু হব। কেউ প্রকাশ্যে বলছেন হাম দো হামারা চার, আর তারপর এখানে অবশ্যই ওনারা বলছেন যে একজন ভাই ভাই পাশাপাশি হয়ে গেছেন, এক কাট্টা হয়ে গেছেন। আমি জানি না যে হিন্দুদের মধ্যে অনেক সেকুলার পনা থাকতে পারে, কিন্তু ওদের তারা এক কাট্টা হয়ে গিয়ে তারা বলছেন যে ঠিকই বলেছেন তো ববি হাকিম, কোথায় কি সমস্যা রয়েছে? আমি তো 18 মিনিটের বক্তব্য শুনেছি, কোনো সমস্যা নেই। ভারতে বসে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে একজন বলছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরুর ওপরও সংখ্যাগুরু হব, অথচ তার আরেকজন সমধর্মের সমগোত্রীয় মানুষ বলছেন যে কোথাও কোনো সমস্যা নেই। মনে হয় না যে আমাদের নিজেদের দেশে এ ধরনের বক্তব্য হলে, সারাক্ষণ এই সমস্ত জিনিসপত্র চলতে থাকলে প্রতিবেশী বাংলাদেশ এ ধরনের বিক্রির আস্ফলন দেখাবে, এটাই স্বাভাবিক? গয়া জেলার মুসলমান ববি হাকিমকে মমতা ব্যানার্জি কলকাতার মেয়রের পদে বসিয়েছেন শুধু দুধেল গাইদের তোয়াজ করবার জন্য। ঠিক সেই রকম মাদ্রাসা ছাপ কাঠমোল্লা সিদ্দিকুল্লাহকে উনি মন্ত্রী পদ দিয়েছেন দুধেল গাইদের তোয়াজ করবার জন্য। কারণ মমতা ব্যানার্জির জেতার মূল মন্ত্রই হচ্ছে দুধেল গাই। দুধেল গাই ছাড়া তো উনি নেই। উনি এটা না করলে পারবেন কি করে? হিন্দুদের মারো, হিন্দুদের পেছনে দৌড়ো, হিন্দুদের যত রকম ভাবে করো, যেটা বাংলাদেশে করছে সেটাকে উৎসাহ এরা দেবে। কিন্তু এতে তো পশ্চিমবঙ্গ দখল হতে পারে না, কারণ পশ্চিমবঙ্গ কোনো আলাদা রাষ্ট্র নয়। পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের অঙ্গ এবং তার সীমানা রক্ষা করবার জন্য আছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিএসএফ। এরা যে আছে, এরা যদি ফু দেয় তাহলে বাংলাদেশ উড়ে যাবে, বাংলাদেশের ঠ্যাং ভেঙে যাবে। সেটা তো বাংলাদেশের যারা কর্তৃপদে আছেন তারা জানে না এই কাঠমোল্লাগুলো, মাদ্রাসা ছাপগুলো, আর জানে না এই কিছু প্রাক্তন সেনা যারা ভুস ফাঁস করছে আর এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। এগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন, যেগুলো আমাদের কলকাতার পাড়ার গুন্ডাদের দেখা যায় না। মাঝে গুন্ডা তো না, ছোটখাটো মস্তান, ফুটো মস্তান, যা পাড়ার নিরাপত্তার মধ্যে থেকে বলে দেখে দেবো সালা কে করে, সব মেরে লাশ ফেলে দেবো, এইরকম টাইপের কথাবার্তা বলছে বয়স্ক লোকেরা, দামড়া লোকেরা, এবং সেটা আমাদের শুনতে হচ্ছে। এগুলো সবই একদমই তাই। এতে ভারত দখল হবে না, পশ্চিমবঙ্গ দখল হবে না, বসিরহাট পর্যন্ত দখল হবে না, কিছুই হবে না। অনেক ধন্যবাদ তথাগত, অনেক ধন্যবাদ। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাদের সঙ্গে ছিলেন। সরাসরি স্টুডিওতে চলে আসি। রক্তিমবাবু কি বলবেন? একের পর এক ছবি আসছে, ভিজুয়াল আসছে, খুব দুঃখ লাগে যখন দেখি যে আমাদের এপারের কিছু নির্দিষ্ট কিছু জানি না তারা কোন পক্ষে, তারা জামাত থেকে মাইনে টাইনে পান কিনা, তারা বলতে শুরু করেন যে না এরকম তো কিছু হয়নি, ওটা তো সামান্য স্কুলের প্রোগ্রাম ছিল, বাচ্চারা করেছিল। বাংলাদেশ কি পথে চলেছে আর আমরা সেগুলোকে আমাদের একটা শ্রেণীর মানুষ এই সেকুলার পনা দেখিয়ে কি জিনিসকে পোট্রে করতে চাইছে। আমরা চোখ কান বন্ধ করে রয়েছি, আমাদের দেশের পতাকাকে অবমাননা করা হচ্ছে, একটা জঙ্গিস্তান বানানো হচ্ছে, বলা হচ্ছে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেবো, কলকাতা দখল করে দেবো। আমরা বলছি না এগুলো তো সামান্য বিষয়, এগুলো কী ধরনের হিপোক্রেসি। এতদিন পর্যন্ত মনে হচ্ছিল, মানে আমরা বলছিলাম যে এটা তালিবান স্থান হচ্ছে, সিরিয়া হচ্ছে, আফগানিস্তান হচ্ছে। এখন মনে হচ্ছে এদের সঙ্গে কোনোভাবে এরা কিমের মন্ত্র পেয়েছে আর কি। কিম যেমন 2-4টে পরমাণু বোমা হাতে থাকার কারণে সে গোটা বিশ্বকে দাপিয়ে বেড়ায়, ভয় দেখিয়ে বেড়ায়, অর্থাৎ কিমের ভূত এবার ইউনূস সাহেবের ঘাড়ে চেপেছে। এবং সেই ঘাড়ে চাপার কারণে ইউনূস সাহেবের ঘাড়ে ঠিক চাপেনি, এটা চেপেছে হচ্ছে অলি আহমেদের ঘাড়ে। এই অলি আহমেদ কে সেটা একটু স্মরণ করিয়ে দেওয়ার দরকার আছে। অলি আহমেদ কিন্তু একজন মুক্তিযোদ্ধা। এরা বাড়ি কিন্তু চট্টগ্রামে। এখন চট্টগ্রাম ভাই কিনা আমি জানি না, কেন ইউনূস সাহেবও কিন্তু চট্টগ্রামের লোক। এখন ওনাকে সম্পর্ক হিসাবে উনি করলেন কিনা সেটা বিষয় নয়। এবার পরের বিষয় হচ্ছে যে এই যে অলি আহমেদ সাহেব, ইনি সেনাবাহিনী ছেড়ে আসেন এবং এসে ইনি বিএনপির যে দল তখন প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান, সেই দলে যোগ দেন এবং পরবর্তীতে ইনি খালেদা জিয়ার আমলে মন্ত্রী হন। এবং এই মন্ত্রী থাকাকালীনই তিনি খালেদা জিয়াকে গালিটালি দিয়ে দল ছেড়ে গিয়ে ওই বদরুজ্জোদা চৌধুরীর লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে গিয়ে জয়েন করেন। পরে আবার বদরুজ্জোদাকে চৌধুরী তাড়িয়ে দিয়ে উনি নিজেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হয়ে যান। তো এই লোকটা দীর্ঘদিন হচ্ছে ক্ষমতার বাইরে রয়েছে।
এখন ক্ষমতার বাইরে ক্ষমতার স্বাদ পাওয়া, যেমন বাঘ যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায়, বিশেষ করে মানুষের রক্তের স্বাদ সে কখনো ভুলতে পারে না, সে নাকি বারবার তার মানুষের মনে হচ্ছে যে আমি মহিলাদের পেছনে আমিও কিছুটা বড়সড় হুমকি দিয়ে দিই। হ্যাঁ, ইনিও যদি তখন খবরে মনে আসা হয়েছে যায়, নজরে আসা যে যায়। এখন যেহেতু মৌলবাদীরা নাড়াচাড়া করছে, গাঝাড়া দিচ্ছে, মনে হচ্ছে মৌলবাদীরাই ক্ষমতায় চলে আসবে, তো সেরকমভাবে মৌলবাদীরা এসেও গেছে প্রায়। সুতরাং আমি যদি অলি আহমেদ একটু গাঝাড়া দিতে পারি, তাহলে অলিমা আহমেদের কপালে এই বৃদ্ধ বয়সে এসে একটা বোধহয় মন্ত্রিত্বের পদ জুটতে পারে। তাই অলি আহমেদ ইতিহাস ভূগোল কিছু বিবেচনা না করে এইসব ছেড়ে দিতে, শুধু ভালো পুরোটাই কি ভিখারি আস্ফালন না? মানে পরমাণু অবশ্যই আমি অন্য দেশ থেকে ভিক্ষে করে আনতে হবে বাংলাদেশকে, কথা বলি, নিজেদের তো কিছুই নেই। পাকিস্তানের এত পরমাণু বোমা আছে, পাকিস্তান বারবার ভয় টয় দেখায়, কিন্তু আজ পর্যন্ত পরমাণু বোমার এই সুইচ টিপতে ভয় পেয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একজন সেনা আধিকারিক, প্রাক্তন সেনা আধিকারিক আছেন, উনি আমার থেকে আরও ভালো জানবেন। এদের জন্য আমার যেটা মনে হয়, বাংলাদেশ সেনাবাহিনীর যা অবস্থা যা আছে, ফাইট অনেক উন্নত অস্ত্রশস্ত্র আছে, কিন্তু কার্যক্ষেত্রে কতটা চালাতে পারবে সেটা আমি জানি না। কারণ ওরা শান্তি সেনা হিসেবে যেসব দেশে গেছে, উনি আরও ভালো বলবেন, সেসব দেশে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে তারপর গেছে কিন্তু ওখানে পুলিশের কাজ করতে। একদম, আমি আসছি। সুতরাং তাদের পক্ষে আমাদের কলকাতা পুলিশের যে ওই যে 303 গান ছিল, তা নিয়ে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাতেও দাঁড়াতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। অনেকে বলছেন তো আমাদের শুধুমাত্র সিভিক পাঠিয়ে দিলেও যথেষ্ট। কি বলবেন, এত বড় স্পর্ধা, মানে একের পর এক ভুলভাল কথা বলছে। পাকিস্তানের রাস্তা তো বন্ধ হয়ে গেছে, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল আর ছাড়তে পারবে না, কার ভরসা লাফাচ্ছে বাংলাদেশ? দেখুন, আজ বাংলাদেশ যা করছে, একটা ছেলে মানুষ আমি বলতে পারি, কারণ পরমাণু অস্ত্র আমাদের উপর প্রয়োগ করবে, সেটা কে না অন্য দেশ তাদের দেবে, সেই দেশের ভরসাতে তারা বলছে যে আমাদের দেশকে তারা আক্রমণ করবে পরমাণু অস্ত্র দিয়ে। আরে তারা দেবে কি দেবে না সেটা দেখ। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু 1971 সালের যুদ্ধে স্বাধীনতার জন্য বাংলাদেশের যে স্বাধীনতা হয়েছে তাতে অংশগ্রহণ করেছিলাম, সুতরাং আমার একটা অধিকার আছে বলবার ঠিক যে সত্যিকারের যারা সে সময় যুদ্ধ করেছিল তারা কিন্তু আজকে কারুর মুখ দেখা যাচ্ছে না, নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি। কারণ আমি তো সেই শুরু থেকেই এই বাংলাদেশের সাথে আছি। একদম আমি দেখতে পাচ্ছি যারা আজকে নতুন উদয় হয়েছে তারা বড় বড় হম্বিতম্বি করছে কি জন্য না, তাদের যে এক সময় যে শত্রু ছিল সে আজ মিত্রতে পরিণত হয়ে গেছে। অদ্ভুত লাগে, অদ্ভুত। মানে গিরগিটি বলে না, গিরগিটি রং পাল্টায়, আমি দেখলাম বাংলাদেশ তার থেকেও আলাদা। তারা যে কোন রং কখন পাল্টাবে, কি করবে তারা নিজেরাই জানে না। আমি বলবো একটা কথা, যে আমাদের যে 71 সালে আমরা যা দেখিয়েছিলাম সেটাকে একটু মনে করবার জন্য, কারণ একটু মনে করলেই বুঝতে পারবে যে পরমাণু অস্ত্রটা একটা ট্রেলার দেখানোর কি সময় এসেছে ভারতের তরফ থেকে? অন্তত একটা ট্রেলার তো দেখানো যেতে পারে। সেটাই তো সময়। আপনারাও কি অপেক্ষা করছেন? না, আমরা অপেক্ষা করছি না। কারণ কথা হচ্ছে আমরা অপেক্ষা করছি কি জন্য, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা যারা ডিফেন্সের লোক তারা একটা স্টাডি করেছি, যেটা হচ্ছে স্টাডিটা হচ্ছে এই যে আজকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যে মুখগুলো আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ যখন ছিল তখন তাদের মুখ কিন্তু দেখা যায়নি। আজকে যারা এসেছে তারা শুধু ক্ষমতার লোভে, জেনে রাখবেন, ক্ষমতার লোভে মসনদে বসতে হবে, কিন্তু মসনদে তো সবাই বসতে পারবে না। একদম। তার জন্য কি হবে, নিজেরা মারামারি করবে। আমরা অপেক্ষা করছি, আর ভারতবর্ষের আমরা অপেক্ষা করে আছি, নিজেরা মারামারি করবে, আমাদের যেতে হবে না। সময় একদম শেষ, সত্যি তাই। মানে অন্যান্য সমস্ত রাস্তাগুলো এমনিও কাটা হতে যাচ্ছে, একদম সময় শেষ। যে বৃদ্ধ মানুষটিকে কাঁপতে কাঁপতে আমরা দেখেছিলাম, যিনি কলকাতা দখল করবেন, তিনি আদৌ স্টেনগান তুলতে পারবেন কিনা, কিন্তু আমাদের এই যে প্রাক্তন সেনা আধিকারিক, এনারা যে কজন এখনো আছেন যারা 71-এ যুদ্ধ করেছেন, তারা যদি আরেকবার যদি গানটা হাতে তুলে নেন, তাহলে বাংলাদেশের প্রশিক্ষিত সেনাবাহিনী দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। এই প্রশ্নগুলো ভাবার অনুরোধ রাখলাম, আর আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।